আমরা আজকে যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন। দর্শক, আমরা এটুকু বুঝতে পারি যে বাংলাদেশের কোনো কোনো এলাকা আছে যেখানে কৃষিটাই হচ্ছে প্রধান। সেই ক্ষেত্রে বারহাট্টা তো তার মধ্যে অন্যতম প্রধান এলাকা, কৃষি প্রধান এলাকা। এবং আরেকটা বিষয় যে এখানে যেমন হাওর আছে, এখানে যেমন বিল আছে, এখানে যেমন জলাশয় আছে, আবার কৃষি জমিও আছে। এখানে যে জমিগুলোতে আমরা ধান চাষ দেখতে পাই এই মুহূর্তে, সেগুলো কিন্তু বর্ষার সময় তলিয়ে যায় এবং বলা চলে যে তখন আর এখানে কোনো মাছ ছাড়া অন্য কোনো কিছু পাওয়া যায় না। এখানকার মানুষের জীবন সেজন্য আসলেই অনেক সংগ্রামী জীবন, অনেক কষ্টকর জীবন। কারণ কখনো কখনো তারা এই ফসল ঘরে তুলতে পারেন না, অনেক সময় আগাম বন্যায় এসে কিন্তু এগুলোকে নষ্টও করে ফেলে। আবার কখনো কখনো হয়তো তারা ভালো থাকেন, সুন্দর থাকেন। আমরা আজকে এসেছি এখানে চিরাম ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম বা 14টি গ্রাম, সেখানকার কৃষকরা সংগঠিত হয়ে সেখানে নিরাপদ কৃষি নিয়ে চর্চা করছেন এবং উন্নত কৃষির চর্চা করছেন। তারা জৈব সার উৎপাদন করছেন, তারা গবাদি পশু পালন করছেন, তারা একই সাথে শাকসবজি এবং পুষ্টি বাগান করছেন এবং একই সাথে তারা কিন্তু নিজেদের জীবনকে সমৃদ্ধ করার চেষ্টা করছেন। সেখান থেকে সংগঠিত কৃষকদের কিছু সফলতার গল্প আপনাদের সামনে তুলে ধরছি। চলুন তাহলে চলে যাই আমাদের সেই চিরাম ইউনিয়নের বিভিন্ন গ্রামে এবং শুনে নেই সেখানকার কৃষকদের সফলতার গল্প। সুন্দর এই বাংলাদেশটি আমরা যখন দেখি সমান্তরাল চোখে তখন একরকম দেখা যায়, যখন আকাশ থেকে দেখি তখন অন্যরকম দেখা যায়। সুন্দর সবুজ এই দেশ আসলে আমাদের সকলেরই প্রিয় দেশ, আমাদের সকলের প্রিয় মাতৃভূমি, সকলের জন্মভূমি। এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চল কিন্তু বিভিন্ন রকমের বৈচিত্র্যে পরিপূর্ণ। কোথাও কোথাও ফসলের নিবিড়তা অনেক বেশি, আবার কোথাও কোথাও একটি দুইটি ফসল সেখানে উৎপাদিত হয়। কোথাও কোথাও ফল বাগান রয়েছে, আবার কোথাও কোথাও রয়েছে ব্যাপক পরিমাণে মাছের চাষ, কোথাও কোথাও গবাদি পশু পালনও কিন্তু অনেক। কিন্তু আমরা আজকে যে এলাকাটি দেখছি সেটি হচ্ছে বারহাট্টা উপজেলার রায়মাধব ব্লকে চিরাম ইউনিয়ন। এটি একটি চমৎকার এলাকা। আমরা যদি দেখি যে আগের দিনে যে ছোট ছোট কৃষকের ঘর আমরা দেখতাম, দুটি তিনটি গরু, একটি ছোট্ট কুঁড়ে ঘর, পাশে হয়তো মুরগির জন্য একটি ছোট্ট ঘর, কোথাও একটি ছোট্ট পুকুর, এরকম একটি পরিবেশ কিন্তু পুরো গ্রাম জুড়ে আমরা দেখতে পাই। তার মধ্যে কেউ কেউ হয়তো একটু বেশি ভালো আছেন, কেউ কেউ হয়তো একটু ভালো হওয়ার চেষ্টা করছেন। আসলে সকলেই ভালো আছেন এজন্যই কারণ সকলে এখানে শান্তিতে আছেন, কোনো না কোনোভাবে তারা উৎপাদন করছেন, কোনো না কোনোভাবে তারা ভালো থাকার চেষ্টা করছেন। এখানে কৃষকদেরকে সংগঠিত করে তাদের ভেতরে উন্নত কৃষি ভাবনাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং নানা রকমের প্রচেষ্টা আছে এখানকার কৃষকদের নিজেদের মধ্যেও। তাদের সাথে কিন্তু বেসরকারি অনেকেই যেমন যুক্ত আছেন, আবার সরকারি সংস্থাও কিন্তু যুক্ত আছেন। আমরা আজকে এখানে এসে দেখেছি যে এখানকার কৃষকরা অনেক বেশি আধুনিক, তাদের চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি অনেক বেশি আধুনিক, আর এই আধুনিকতার সাথে নতুন প্রযুক্তি যোগ হয়ে তারা তাদের নিজেদের জীবনকে সমৃদ্ধ করেছেন। এখানে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গড়ে উঠেছে ভার্মি কম্পোস্টের ইউনিট, যে ভার্মি কম্পোস্ট তারা ব্যবহার করেন ধান খেতে, মাছের পুকুরে বা সবজি বাগানে, এবং সব মিলিয়ে তারা নিজেরা বুঝতে পেরেছেন এইটির উপকারিতা কী। প্রত্যেকটি বাড়িতে গেলে দেখা যায় একটি দুটি করে রিং সেখানে আছে এবং সেখানে উৎপাদিত হচ্ছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো কম্পোস্ট। কেউ কেউ আবার নিজেরা বাড়ির আঙিনাতে তৈরি করেছেন বায়োগ্যাস প্ল্যান্ট, এবং বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করার ফলে তারাও কিন্তু জ্বালানি সাশ্রয় করতে পারছেন, পরিবেশকে সুন্দর রাখার চেষ্টা করতে পারছেন। ছোট ছোট জলাশয়গুলো বা ডোবাগুলো সেটাও কিন্তু মাছ চাষের জন্য ব্যবহৃত হচ্ছে। সেখানে দেশি মাছ বা বাংলা মাছ কৃষকরা উৎপাদন করছেন, তার জন্য তাদের কোনো অতিরিক্ত খাবার দিতে হচ্ছে না। তারা নিজেরা যে ভার্মি কম্পোস্ট দিচ্ছেন সেখান থেকেই কিন্তু শ্যাওলা তৈরি হচ্ছে বা মাছের খাদ্য তৈরি হচ্ছে, সেখান থেকেই মাছ খাবার পাচ্ছে এবং কোনো রকমের উৎপাদন খরচ ছাড়াই সেখান থেকে মাছ পাওয়া যাচ্ছে। এরকমভাবে প্রত্যেকটি ঘর, প্রত্যেকটি বাড়ি সুন্দরভাবে গড়ে উঠছে এবং এখানে যে বিশাল চমৎকার ধানের ক্ষেত আমরা দেখতে পেয়েছি, এটা দেখলেই চোখ জুড়িয়ে যায়। এবং যদি এখান থেকে ফলন কৃষকরা নিতে পারেন এবং এই ধান যদি ঘরে তুলতে পারেন সঠিক সময়ে, তাহলে নিশ্চয়ই এই এলাকার মানুষের ভেতরে সমৃদ্ধি, সুখ আরও অনেক বেশি বাড়বে, এটি আমরা নিশ্চিত করে বলতে পারি। আসুন আমরা একটু ঘুরে দেখি দু একজন কৃষকের বাড়ি এবং শুনে নেই তাদের অভিজ্ঞতার গল্প।
প্রিয় দর্শক, আমরা যে বাড়িটিতে আছি সে বাড়িটি হচ্ছে সাইদুর রহমানের বাড়ি। এটি রায়মাধব ব্লকের করাগাতি গ্রাম, যেখানে সাইদুর রহমানের চমৎকার এই বাড়িটি আছে এবং বাড়িতে রয়েছে কৃষিক্ষেত্রে নানা রকমের কর্মকাণ্ড। যেমন তিনি নিজে একটি ভার্মি কম্পোস্টের ইউনিট করেছেন এবং সেখান থেকে জৈব সার উৎপাদন করছেন এবং নিজের যে শাকসবজি বা গাছপালা আছে সেখানে সেটা প্রয়োগ করছেন, কিছু কিছু বিক্রিও করছেন। এখানে একটি চমৎকার করেই তিনি তৈরি করেছেন একটি বায়োগ্যাস প্ল্যান্ট, যে বায়োগ্যাস প্ল্যান্ট থেকে তিনি তার নিজের প্রয়োজনীয় জ্বালানিটি পাচ্ছেন। আরেকটা বড় বিষয় হচ্ছে যে তার 4টি গরু আছে, ছোট বড় মিলিয়ে, এবং এই গরুগুলোতে থেকে যে গোবরগুলো হয় সেই গোবরটাই মূলত এই বায়োগ্যাস প্ল্যান্ট এবং এই ভার্মি কম্পোস্টের উপাদান হিসেবে ব্যবহৃত হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে করাগাতি গ্রামের এই সাইদুর রহমান এই সুন্দর বাড়িটিতে প্রত্যেকটি অংশকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করেছেন। শাকসবজির চাষ করছেন, ধানের ফসলের চাষ করছেন তার নিজের যে জমি আছে সেখানে, পাশাপাশি কৃষিক্ষেত্রে আধুনিক এই প্রযুক্তিগুলোকে গ্রহণ করে নিজের জীবনকে উন্নত করার চেষ্টা করছেন। চলুন একটু সাইদুর রহমানের সাথে আলাপ করা যাক যে উনি আসলে কি করছেন এবং কিভাবে তার জীবনকে সুন্দর করছেন। সুপ্রিয় দর্শক, সাইদুর রহমানের সাথে একটু কথা বলি। আচ্ছা সাইদুর রহমান সাহেব, আপনার তো এই কি বলা যায় চমৎকার বাড়ি, অনেকখানি জায়গা আছে, কতটুকু জায়গায় আছে আপনার এখানে বাড়িতে? আমার জায়গা আছে প্রায় 1 একরের উপরে। বাড়ির পুরো বাড়িটাতে? পুরো বাড়িটাতে। আর এমনি কৃষি জমির পরিমাণ কিরকম? কৃষি জমির পরিমাণ 10 একর। 10 একর আছে। কৃষি জমিতে কি মূলত ধান চাষ করেন? জি, ধান চাষ করি, সাথে সাথে রবি শস্য করি। রবি শস্য করেন? রবি শস্যের ভিতর কোনটা করেন? রবি শস্য ধরেন সরিষা করছে এবছর, খুব বাম্পার ফলন হয়েছে সরিষা। আর ধান কি করেছেন? কোন জাতের ধান করেছেন? ধান মানে ব্রি ধান 92 ধান, 88 এগুলো করেছেন? হ্যাঁ, আর হাইব্রিড করেছি কিছু। আচ্ছা, খুব ভালো। এইখানে যে আপনি জৈব সার করছেন, অর্থাৎ ভার্মি কম্পোস্ট করছেন, বায়োগ্যাস প্ল্যান্ট করেছেন, এটা কবে থেকে শুরু করলেন? এটা শুরু করছি এখন আর প্রায় 6 মাস যাবত আর কি। এবছর যে উৎপাদন করেছি সেটা এবছর ব্যবহার করতে পারছি। কিসে ব্যবহার করছেন আপনি? ধান ক্ষেত এবং শাকসবজি সব ক্ষেত্রে ব্যবহার করেন। বায়োগ্যাস প্ল্যান্টের যে স্লারিটা হয়, যে আবর্জনাটা হয়, সেটা কি সার হিসেবে ব্যবহার করেন? যেটা এটি দিয়ে আমাদের সার উৎপন্ন হয় এবং সার এটা ধান খেতে মানে অন্যান্য রাসায়নিক সারিতে অনেক ভালো মাটিকে জাতকরণ করে। আর জ্বালানিটা কোথায় ব্যবহার করেন? নিজের বাড়িতে? নিজের বাড়িতে বাসায় ব্যবহার করেন। এটাতে হয়ে যায় না? জি, এটাতে হয়ে যায়। এটাতে হয়ে যায়। ঠিক আছে সাইদুর রহমান সাহেব, আপনি অনেক ভালো কাজ করছেন, আপনারটা দেখে অন্যরাও উৎসাহিত হোক, এটা আমরা চাই। আপনাকে অনেক ধন্যবাদ। কিছু সার করছি ভার্মি কম্পোস্ট, আমি নিজে নিজে উৎপন্ন করা শিখলাম। আর তারপর পাশাপাশি আমার কৃষি অফিসাররা ওনার সাহায্য আমি পাইলাম, ওনাদের সাহায্য থেকে আমি কেঁচু সার উৎপন্ন করা শিখলাম। তারপর এর পাশাপাশি আমি কেঁচু সার এই 1-2টা রিংয়ের মধ্যে প্রথমেই করছি, করলে পরে আমি আস্তে আস্তে রিংটি বাড়াইলাম। তারপর বাড়াইলে পরে আমি দেখতেছি অনেক ভালো কেঁচু সার দিয়ে আমার পুকুরে দিতে পারতাছি। আর আমি আবার এই যে ধানের ফসল আমি উৎপন্ন করতে পারতাছি, বাড়িতে নিরাপদ শাকসবজি উৎপন্ন করতে পারতাছি। আর যে ভালো জাতের ফল ফলন্তির গাছের মধ্যে আমি কেঁচু সার দিতে পারতাছি। আমি ভাবলাম যে কেঁচু সার অনেক আমার উপকারী আসছে। আগে আমরা জানতাম না যে গোবর দিয়ে যে কেঁচু সার করা হয়, কিন্তু এইটা কৃষি অফিস থেকে আমি শিখিয়া তারপর আমি নিজে নিজে উৎপন্ন করলাম। এখন আমার এই যে কেঁচু সার উৎপন্ন করা থেকে আমার যে সদস্যরা আছে নিরাপদ খাদ্যের, ওরা যেন আমার 300 মহিলা আছে, 400-450 মতন সদস্য, ওদের মধ্যে 300 জন মহিলা আছে, কিন্তু ওরা সবাই প্রায় 50-60 জন আমার দেখা দিয়ে কেঁচু সার করা শিখে ফেলছে। আমি এই সারগুলাই যে আমার পিসারিতে দেই, আবার আমার যে বাড়ির আঙিনাতে যে নিরাপদ শাকসবজি উৎপন্ন করি এইগুলাতে গাছের যে পলের গাছের গুঁড়িতে দেই আর পিসারিতে দেই। আমার পিসারির মধ্যে যে কেঁচু সারটা দিলে পরে আমার মাছের যে প্লান্টন পানির খাবার একটা সুন্দর একটা খাবার আসে, যে মাছ বাড়ে আর ধানের মধ্যে দেওয়া যায়, অনেক উপকারী আসে। কেঁচু সারটা দিয়ে আমি অনেক স্বাবলম্বী হইতে পারতাছি। দর্শক, আমরা সাইদুর রহমানের বাড়ি থেকে চলে এলাম রামজীবনপুরে। রামজীবনপুরে এটা হচ্ছে তাহাজ্জুদ আলীর বাড়ি। তাহাজ্জুদ আলী কিন্তু একজন সম্পন্ন কৃষক। তিনি একই সাথে মাছের চাষ করেন, একই সাথে তার জমিতে যেমন ধানের চাষ করেন, শাকসবজির চাষও করেন, আবার জৈব সারও কিন্তু উৎপাদন করছেন। এবং সব মিলিয়ে দেখা যাচ্ছে যে একজন সফল কৃষক হিসেবে তাহাজ্জুদ আলী ইতিমধ্যেই সকলের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন। এবং শুধু তাই না, স্থানীয় কৃষকদেরকে সংগঠিত করা এবং তাদেরকে যে একত্রিত করে ভালো কাজে উৎসাহিত করা, সেক্ষেত্রেও কিন্তু তাহাজ্জুদ আলী কাজ করছেন। আমরা তাহাজ্জুদ আলীর সাথে কথা বলবো, তবে তার আগে
আমরা একটু দেখে আসি রামজীবনপুরের আরেকজনের বাড়ি, সেটি হচ্ছে আব্দুল মোতালেবের বাড়ি। আব্দুল মোতালেবের বাড়িটি হচ্ছে খুবই চমৎকার, ছোট্ট একটি বাড়ি, কিন্তু সামনে যে সমস্ত জায়গা আছে সে জায়গার পুরোটাই তিনি ব্যবহার করেছেন। পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী তিনি করেছেন, তার একটি ছোট্ট মুরগি পালনের কর্মসূচিও আছে, এবং আমরা দেখছি যে তার বাড়ির প্রত্যেকটি অংশ, প্রত্যেকটি ইঞ্চি জমি কিন্তু কোনো না কোনো কাজে ব্যবহৃত হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে তারা নিজেদেরকে জৈব চাষি হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, এবং তারা বুঝতে পেরেছেন যে জৈব সার দিয়ে চাষাবাদ করলে তাদের ফসল যেমন ভালো হয়, এগুলো সুস্বাদু হয়, এবং মাটির স্বাস্থ্য এবং উর্বরতা সেটা ভালো থাকে। আমরা মোতালেব সাহেবের সাথেও কথা বলবো, তার আগে আসুন আমরা একটু দেখে নেই তার বাগানের কিছু খণ্ডচিত্র। তাহাজ্জুদ, আপনি তো এইখানে আমরা যেটা শুনেছি আপনি অনেক কিছুই করছেন, কৃষি জমি আছে, মাছ আছে, গবাদি পশু আছে, আবার জৈব সারও করছেন। আপনার অভিজ্ঞতা কি? আপনার কাছে কি মনে হচ্ছে যে এখন যে নতুনভাবে চাষাবাদ করছেন, নতুন নতুন বুদ্ধি নিয়ে, নতুন নতুন কাজ নিয়ে, এটাতে আপনার কি মনে হইতেছে? আমাদের যে কেঁচো সার, যে ভার্মি কম্পোস্ট যে আমরা তৈরি করে যে আমাদের যে ফসল করতেছি, যা শাক সবজি বা ধান খেতে দিতেছি, আমাদের একটা উপকার হচ্ছে এটাই যে আমরা আগে যে সার দিতাম জমিনে, রাসায়নিক সার ব্যবহার করতাম, রাসায়নিক সার ব্যবহার করলে প্রতি বছরে দেখা যায় সার বাড়তি দিতে হয়। গত বছর 3 কেজি দিনে বা 4 কেজি। হ্যাঁ, পরে এইভাবে দিতে আমরা তো 30 বছর ধরে আমরা আমাদের বয়স এত থেকে যে দেখতেছি 30 বছর আগে সার লাগছে না, রাসায়নিক সারই লাগছে না। এখন 30 বছর এই মাথা আস্তে আস্তে 30 কেজির উপরে সার লাগে এখন রাসায়নিক সার। এখন আমি 7-8 বছর ধরে এখন আমি নিজে যে গরু ফালি, গরুর যে গোবরটা এটা তো নষ্ট করি না, কাজে লাগাই। কিভাবে? এই যে দেখলেন যে ঋণের মধ্যে আমরা প্রসেস করিয়া হ্যাঁ আমরা কেঁচুই দেওয়া এই অস্ট্রেলিয়া থেকে কিছু আমাদের পাইছি, যেভাবে এটা এনে আমরা চাষ করি। যখন খাওয়ার পরে আমরা চালা দেওয়া সারটা বিক্রি করি বা জমিনে ব্যবহার করি। তো এখন জমিনে ব্যবহার করতে দেখতেছি যে আমাদের এই সার ব্যবহার করলে রাসায়নিক সার না দিলেও চলে। তাহলে আপনি যেটা বলতেছিলেন যে আগে যে স্বাদ ছিল এখন তার তুলনায় স্বাদ বাড়ছে। জি হ্যাঁ, সবকিছু মাটিও ভালো থাকতেছে, মাটির উর্বরতা ভালো হচ্ছে, স্বাস্থ্য ভালো থাকতেছে, সার কম লাগতেছে। আর ধান খেতে এই সার ব্যবহার করলে পানিও কম লাগে, এটা তো পানি কেমন কথা। হ্যাঁ, আমরা শুনছি যে ফিশারিজে মানে পুকুরেও নাকি চাষাবাদ হ্যাঁ, দিচ্ছে। পুকুরও ব্যবহার করা যায়। পানিটা প্লান্টন হয়, প্লান্টন হলে বাংলা মাছের খাবার হয়ে যায়। আচ্ছা, বাংলা মাছের খাবার হয়ে যায়, ওইটাতে আর নতুন করে খাবার দেওয়া না, এটা আমাদের কোনো বাংলা অন্য কোনো স্বাদ দেওয়া লাগে না, বা অন্য কোনো এই আমরা বাংলা চাষ করলে বাংলা মাছের জন্য এটাই চলে। আমরা এক্সট্রা কিছু খরচ করা লাগে না, আমরা নিজে উৎপাদন করতেছি, নিজে ব্যবহার করতেছি, এটা আমাদের খরচ বাঁচতেছে। ও আচ্ছা, ঠিক আছে, খুব ভালো কথা। একটু মোতালেব ভাই আপনার সাথে কথা বলি। আপনার তো খুব সুন্দর একটা বাগান আছে, কি কি শাকসবজি করছেন এবছর? মানে মিষ্টি কুমড়া আছে, এখন আমরা শাল কুমড়া আছে, ঢেঁকি কুমড়া আছে, এবং বিভিন্ন আইটেমের মানে তরকারি আছে আমাদের। কিরকম বিক্রি করছেন এবছর? এখন বর্তমানে বিক্রি না হলে আমরা 20 থেকে 30 হাজার টাকা বিক্রি করছি, কিন্তু জায়গা হয়েছে মানে 5%। 5% জায়গাতে 20-30 হাজার টাকা বিক্রি করছে। আর এখনো তো জিনিস আছে, আরো তো বিক্রি করতে পারবে। সুন্দর সুন্দর পেঁপে হয়েছে আপনার দেখি, তারপর অন্যান্য মরিচ তো ভালোই হয়েছে নাকি? মরিচ বর্তমানে আমি 10 কেজি মরিচ তুলছি এই জায়গা থেকে। আচ্ছা, অল্প মানে 1% হবে। 1%। আপনিও কি এখানে জৈব সারই ব্যবহার করতেছেন? সব জৈব সার ব্যবহার করতেছি, এবং জৈব সারে একটি গুণ পাওয়া গেছে, মানে মাটি ঠান্ডা থাকে, ফসল ভালো হয়, পোক টোক মানে কম থাকে, পোকামাকড় হয় না, কম ব্যবহার। তাহলে এখানে কি শুধুমাত্র রাসায়নিক সার আপনারা ব্যবহার করেন না, আপনারা মানে পোকামাকড়ের জন্য কোনো ওষুধ ব্যবহার করেন? ওষুধ কম ব্যবহার, একেবারে কম, সীমিত। তার মানে এটা খাদ্য হিসেবে নিরাপদ। খাদ্য হিসেবে নিরাপদ। মনে হয় আছে, আপনি পেঁপে আছে 2 থেকে 2.5 কেজি 3 কেজি পর্যন্ত হইতেছে, মানে জৈব সারে। আচ্ছা, কোনো অসুবিধা হইতেছে না? কোনো অসুবিধা হইতে না, মানে খাইতে খুব ইন্টারেস্ট। মানুষ কি জন কি বলে, যারা জৈব সার করে নাই তারা কি বলে? ওই যে ডুগি দেখেন না, এই ডুগিগুলো মানে আমাদের এবার বিক্রি চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এমনি বিওয়া হইতে পারে, মানে বয়স হইতে পারে, বয়স হলে এবার খাইতে খুব ইন্টারেস্ট। আচ্ছা, খুবই ভালো না? খুব ভালো। আচ্ছা, খুব ভালো মোতালেব সাহেব। তাহলে দেখা গেল যে আমরা তাহাজ্জুদ সাহেব আপনার কাছ থেকে যে খবরটা পেলাম এবং মোতালেব সাহেবের কাছ থেকে খবরটা পেলাম, এবং 114 জন যে জৈব চাষি আছেন, বিশেষ করে জৈব সার উৎপাদন করেন, তারা সকলে মিলেই তাহলে এখন ভালো আছেন। 95% আছে ভালো। আচ্ছা, তো এমনি আপনার কাছে কি মনে হয় যে বাণিজ্যিকভাবে এটা চাষাবাদ করা যায় না? বাণিজ্যিকভাবে করা যায়, বাণিজ্যিকভাবে মানে সার উৎপাদন করা যাবে। কামার লাগবো, এখন তো ধরেন মাত্র 1-2টা রিং নিয়ে আপনারা করতেছেন, আরো বেশি নিলে আরো ভালো। এটা আমাদের বাণিজ্যিকভাবে করলে তাহলে আমাদের কিছু গরুর প্রয়োজন বেশি, মানে 10টা 20টা গরু হইলো, এই খাবারটা দেয়া আমরা প্রসেস করলে
তাহলে আমরা বেশি সার করবো। বেশি করবো, বেশি কিন্তু এখন বিক্রি তো করবো। সকলের গরু অত নাই আর কি। এত গরু তো আমরা ক্ষমতা নাই, হয়তো 10 লাখ 20 লাখ টাকা লোন হলে বা কম সুদের লোন হলে আমরা গরু কিনে, তাইলে আমরা এই সারটাও তৈরি করতে পারি, আমার নিজের উপকার হবো, দেশের উপকার হবো। সার আমরা রাসায়নিক সার কিনতে হবে না, খুব ভালো কথা বলছেন। এত টাকা সার কিনতে হয় না। আমার এই সার দিয়ে আমার এলাকার মানুষও নিল, কম টাকা দিয়ে নিল, আমার নিজের কাজও চললো। আমার 80 টাকা 90 টাকা কেজি সার, কারণ রাসায়নিক সার এটা সরকারের ভর্তুকি দিয়ে আমরা দিতে আসে 16 টাকা 20 টাকা। এই ভর্তুকি তো সরকারের লাগলোই না, কারণ আমরা এই সারটা যদি উৎপাদন জৈব সার যদি আপনি ব্যবহার করতে জি পারেন। জি হ্যাঁ, বেশি খুব ভালো কথা বলছেন। আপনারা যেভাবে চিন্তা করছেন, আমার কাছে মনে হয় যে আমাদের দেশের অন্যান্য কৃষকরা যদি এরকম ভাবে চিন্তা করে, জি, জি। তাহলে এটা তো খুবই আমরা ভালো হবে। আগে থাকবো, আগে সব পারবো। খুব ভালো, আপনারা ভালো থাকেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আসল কথা হচ্ছে আমাদের দেশের কৃষক সম্প্রদায় তারাই চেষ্টা করে সবচাইতে সুন্দর থাকার জন্য, এবং সুন্দর থাকাটা তাদের নিজেদের জীবনের জন্য দরকার, নিজেদের সন্তানের জন্য দরকার, নিজেদের পরিবারের জন্য দরকার, এবং সেজন্য তারা চেষ্টা করেন সবচাইতে আধুনিক জ্ঞানগুলো তারা গ্রহণ করেন। এর সাথে যুক্ত হন অনেক ক্ষেত্রেই সরকারি সংস্থা, অনেক ক্ষেত্রে বেসরকারি সংস্থা। তাদের অভিজ্ঞতাগুলোও কিন্তু কৃষকদেরকে উৎসাহিত করে। আমরা চাইবো এরকমভাবেই আমাদের সফলতাগুলো রচিত হোক প্রত্যেকটি গ্রামে, এবং প্রত্যেকটি গ্রামই আমাদের গড়ে উঠুক আদর্শ গ্রাম হিসাবে। আমরা যে আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখি, সেই সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে আমাদের কৃষক ভাইদের হাত ধরেই। আমরা জানি যে সফলতা কৃষকরা রচনা করেন, এবং এই সফলতা রচনা করার ক্ষেত্রে পেছনে অনেকের অনেক রকমের অবদান থাকে। কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তির অবদান থাকে, কোনো কোনো ক্ষেত্রে সংগঠনের অবদান থাকে, অনেক ক্ষেত্রে সরকারি বেসরকারি ব্যাংক তারাও অবদান রাখেন, আর সরকারি বেসরকারি সংস্থা আছে তারাও অবদান রাখেন, সরকারের কৃষি বিভাগ আছে তারাও অবদান রাখেন। আসলে কারো অবদান ছাড়াই কিন্তু এটি ভালো হতে পারে না, সফল হতে পারে না। আমরা সকল অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, কারণ প্রত্যেকেই কাজ করছেন কৃষির জন্য, প্রত্যেকেই কাজ করছেন কৃষকের জন্য, আর তাদের সকলের চেষ্টাতেই আমরা আগামী দিনে একটি সুন্দর ভবিষ্যৎ রচনা করতে পারবো। এই বারহাট্টা উপজেলাতেও কিন্তু আলো জ্বলবে, মানুষ সমৃদ্ধ হবে, সুন্দর জীবন যাপন করবে। আজ এ পর্যন্তই। সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ।